তোমার নামে নীলছে প্রেম। সন্ধ্যা 7টা, আফসা আলোয় 4-5টা মুড়া। কোচিং সেন্টারের গলিটা এমনিতেই একটু নিরিবিলি, আর আজ কেন যেন পরিবেশটা আরও বেশি তমতমে। মায়া বিরক্তি আর একরাশ খারাপ লাগা নিয়ে দ্রুত পায়ে হাঁটছিল। তার প্রিয় বন্ধু জুই, বৃষ্টি, তৃষা কেউই আসেনি আজ। সে জানতো না, তাই সে ভুল করে চলে এসেছিল। জানলে হয়তো সে আজ আসতো না। ইস, আজ আসার দরকারই ছিল না। ভাল লাগে না, মায়া মনে মনে বলল। গলিটা পার হলে মেইন রাস্তা, যেখানে অনেক মানুষের আনাগুনা। তখন আর কোনো চিন্তা নেই, কিন্তু এই গলিটা পেরোতেই তার কেমন যেন অস্বস্তি হচ্ছিল। চারপাশের পুরনো বাড়িগুলোর দেওয়ালে গাঢ় ছায়া যেন ফিসফিস করে কথা বলছে। একটা অচেনা ভয় তার বুকের মধ্যে চাঞ্চল হয়ে উঠল। মায়া ব্যাগটাকে শক্ত করে চেপে ধরল। সে এই মুহূর্ত থেকে মুক্তি চেয়ে যেন প্রায় উঠতে শুরু করলো। তার মন বলছিল, তাড়াতাড়ি এই জায়গাটা ভালো না। ঠিক তখনই পেছন থেকে বেশ কয়েকটি গাড়ির উষ্ণ কর্কশ শব্দ দ্রুত গতিতে কাছে আসতে শুরু করলো। শব্দটা এতটাই আকস্মিক ছিল যে মায়া ভয়ে কেঁপে উঠল। সে মাথা ঘুরিয়ে দেখার আগেই একটা কালো দ্রুতগামী গাড়ি এবং তার পিছনে আরও দুটো গাড়ি সজোরে ব্রেক কষে মায়ার একেবারে কাছে এসে থামল। বাতাসে যেন একটা বিকট গন্ধ, টায়ারের পুড়া গন্ধ আর অজানা বিপদের আভাস। মায়ার হৃৎপিণ্ড রাখাচ্ছিল, যেন এখনও বুক ফেটে বেরিয়ে আসবে। এক মুহূর্ত দেরি না করে মায়া এবার দ্রুত পায়ে ছুটতে শুরু করলো। সে প্রাণপণে ভাবছিল কিভাবে এই ফাঁদ থেকে বের হওয়া যায়। তার চোখ তখন শুধু প্রধান রাস্তার আলোর দিকে, কিন্তু তার পালানোর চেষ্টা ব্যর্থ হলো। গাড়িগুলো থেকে ঝড়ের বেগে বেরিয়ে এলো 4-5 জন লম্বা কালো পোশাক পরা মুখোশধারী লোক। তাদের চোখে মুখে কোনো আবেগ ছিল না, তারা যেন প্রশিক্ষণ প্রাপ্ত যন্ত্র। মায়া যেন এক লহমায় পাথর হয়ে গেল। এই দৃশ্য সে কেবল সিনেমাতেই দেখেছে, বাস্তবে এমন কিছু তার সাথে হতে পারে তা সে ভাবতেও পারেনি। তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় আতঙ্ক বিদ্যুৎ খেলে গেল। অসহায় আর্তনাদ করে উঠল মায়া। কে কে আপনারা? কি চাইছেন? মায়ার গলা দিয়ে যেন কোনো মতে একটা কম্পিত স্বর বের হলো। সে হাত জুড়ে কাকুতি মিনতি করতে শুরু করলো, কিন্তু সেই মুখোশধারীরা উত্তর দিল না। তাদের নীরবতা যেন আরও ভয়ঙ্কর। তারা মুহূর্তের মধ্যে মায়াকে ঘিরে ধরল। আমাকে ছেড়ে দিন প্লিজ। কি করছেন আপনারা? মায়া এবার চিৎকার করতে শুরু করলো। তার কণ্ঠস্বর কাঁপছিল, তার দু চোখ বেয়ে জল গড়িয়ে নামছিল। সে প্রাণপণে তাদের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু তাদের শক্তি ছিল অনেক বেশি। কেউ শুনছেন? বাঁচান আমাকে, বাঁচাও। মায়া চিৎকার করে যাচ্ছে, কিন্তু গলির নিরিবিলি রাস্তা তার আর্তনাদকে যেন গিলে খাচ্ছে। আশেপাশে কোনো দরজা খুলছে না, কোনো আলো জ্বলছে না। মায়া একা অসহায়। ঠিক তখনই একজন মুখোশধারী তার হাতে থাকা একটা রুমাল মায়ার মুখের উপর শক্ত করে চেপে ধরল। রুমাল থেকে ভেসে এলো তীব্র মিষ্টি একটা গন্ধ, ক্লোরোফর্মের গন্ধ। মায়া তখনও ছটফট করছিল। তার শেষ স্মৃতি ছিল কেবল নিজের হাতে ব্যাগের নরম স্পর্শ আর আকাশপানে চেয়ে সাহায্যের জন্য শেষ মিনতি। কিন্তু নিঃশ্বাসের সাথে সেই বিরক্ত গন্ধ তার ফুসফুস থেকে প্রবেশ করল। মায়ার শরীরটা ধীরে ধীরে শীতল হয়ে এলো। চোখ দুটো বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্ত সে কেবল স্পষ্টভাবে দেখতে পেল চারপাশে নিঃসৃদ্ধ অন্ধকার তাকে গ্রাস করেছে। তারা দ্রুত মায়াকে গাড়িতে তুলে নিল। এত দ্রুত ঘটে গেল সবটা যে কেউ টেরও পেল না। কালো ব্যান্ডটা এবং বাকি দুটো গাড়ি মুহূর্তের মধ্যে শব্দ করে প্রধান রাস্তার দিকে ছুটতে শুরু করলো এবং কিছুক্ষণের মধ্যে বাতাসের সাথে মিশে গেল। পড়ে রইল কেবল মায়ার ছিটকে পড়া একটি চুলের ক্লিপ আর একরাশ ভয়ঙ্কর নীরবতা। কালো গাড়িটা এসে থামল একটা নির্জন ঝোপঝাড় ঘেরা এলাকায়। সেখানে আগে থেকে অপেক্ষা করছিল রাজের বিলাসবহুল গাড়িটি। চারপাশের বাতাস তখনও শীতল আর ভারী। মুখোশধারী লোকগুলো গাড়ির পেছনের দরজা খুলে অচেতন মায়াকে বের করে আনলো। মায়ার শরীরটা তখনও নিতর, যেন এক নিষ্পাপ পুতুল। রাজ, যে এতক্ষণ তার গাড়ির পাশে দাঁড়িয়েছিলেন, তার চোখে সেই কঠিন প্রতিশোধের আগুন এখন নিভে এসেছে। মায়াকে এই অবস্থা দেখে তার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠল। তার হৃদয়ের গভীর থেকে এক উষ্ণ স্রোত যেন বেরিয়ে আসতে চাইল। তার সমস্ত রাগ, ঘৃণা, প্রতিশোধের পরিকল্পনা সবকিছু যেন এক লহমায় মায়ার এই অসহায় চেহারার কাছে হার মানল। রাজ দ্রুত পায়ে এগিয়ে গেল। সে মুখোশধারীদের দিকে একবারও তাকালো না। সাবধানে। রাজের কণ্ঠস্বর এবার কঠিন নয়, বরং এক গভীর স্নেহ আর যন্ত্রণায় মিশ্রিত। রাজ আলতো করে পরম যত্নে মায়াকে তার কুলে তুলে নিল। মায়ার মাথাটা এলিয়ে পড়ল রাজের শক্ত কাঁধে। প্রচণ্ড বয়ের কারণে মায়া অনেকটা ঘেমে গেছে।
সেই গামের কারণে মায়ার চুলগুলো তখনও সামান্য ভেজা। রাজ অনুভব করল মায়ার স্পর্শে তার ভিতরে এক শীতল শান্তি নেমে আসছে, ঠিক যেমন দীর্ঘ পথ হাঁটার পর তৃষ্ণার্ত মানুষ এক চুমুক জল পান করে। সে ধীরে ধীরে হেঁটে এসে তার গাড়ির ব্যাক সিটের দরজা খুলল, মায়াকে ভিতরে সাবধানে শুইয়ে দিল, তারপর নিজে ও মায়ার পাশে বসল। গাড়ির ভিতরে আলো সামান্য, সেই মৃদু আলোয় রাজ মায়ার মুখের দিকে তাকালো। তার সমস্ত রাগ যেন গলে জল হয়ে যাচ্ছে। মায়ার কপালে লেগে থাকা কয়েকটি চুলের গুছা সে অত্যন্ত মৃদু হাতে সরিয়ে দিল। রাজ যেন নিজেকে ধরে রাখতে পারল না। সে মায়ার কপালে আলতো করে একটু চুমু এঁকে দিল। যেখানে ভালোবাসা ছিল সেখানে অনুশোচনা ছিল, আর ছিল এই ভুল পথের প্রতি তীব্র গ্লানি। তোকে কি করে বুঝাবো তোকে আমি কতটা ভালোবাসি? তোর জন্য আমি নিজেকে তিলে তিলে প্রতিষ্ঠিত করেছি। আর তুই? রাদীপ সামনের আসনে বসে সব দেখছিল। তার চোখ ছিল বেগবি মিররে। সে নীরবতা ভাঙতে পারছিল না। এই ভালোবাসার পাগলামি তাকে ভয় পাওয়াচ্ছিল। অবশেষে রাজ শান্ত বাড়ি কণ্ঠে ডাকলো, রাদীপ। রাদীপ সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট করে দিল। ইঞ্জিন গুম গুম করে উঠল। রাদীপ, হ্যাঁ ভাইয়া, আমরা এখন কোথায় যাব? রাজ নিচু স্বরে, আমি যেখানে ওকে রেখেছি আমার ফ্ল্যাটে নিয়ে চল। রাদীপ একটু থেমে, কিন্তু ভাইয়া, আপনি তো ওকে কষ্ট দিতে চাইছিলেন, শিক্ষা দিতে চাইছিলেন, এখন? রাজ দীর্ঘশ্বাস ফেলে মায়ার দিকে তাকিয়ে, হ্যাঁ চেয়েছিলাম, কিন্তু যখন ওকে এই অবস্থায় দেখলাম তখন বুঝলাম ওর ওপর এতটুকু কষ্ট দেওয়া ও আমার পক্ষে সম্ভব নয়। আমি ওকে ভালোবাসতে পারি, কষ্ট দিতে নয়। রাদীপ, তাহলে এইবার কি করবেন? আপনি কি চান না ও আপনার মূল্য বুঝুক? রাজ যন্ত্রণা মিশানো কণ্ঠে, চাই, কিন্তু এখন আমি শুধু চাই যেন আমাকে ভুল না বুঝে। রাদীপ, আমি হয়তো ভুল করে ফেলেছি। ভালোবাসাকে কাছে টানার জন্য এই পথটা খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু আর পিছু হটা যাবে না। মায়াকে আমাকে বুঝাতে হবে। এই পরিস্থিতি শেষটা আমাকেই টানতে হবে। রাজ নিজের পকেট থেকে রুমাল বের করে মায়ার মুখের ওপর আলতো করে চেপে থাকা ঘামের বিন্দু মুছে দিল। তার চোখ দিয়ে তখন যেন অসহায় জল ডলমল করছে। রাদীপ বুঝতে পারল রাজ এখন দিদার এক চরম মুহূর্তে দাঁড়িয়ে। সে ভালোবাসার জন্য ভয়ানক পথ বেছে নিয়েছে, কিন্তু সেই পথের ফল দেখে নিজেই ভেঙে পড়েছে। গাড়ি চলতে শুরু করলো। নীরব গাড়ির ভিতরে রাজ মায়ার পাশে বসেছিল। তার এক হাত মায়ার মাথায়, অন্য হাতে নিজের মোবাইল। সে দ্রুত গতিতে কিছু নির্দেশ টাইপ করছিল। রাজ সেই মুখোশধারী লোকগুলোকে আরিয়ানের গতিবিধির ওপর নজর রাখতে নির্দেশ দিল। রাজ মায়াকে কাছে পাচ্ছে, অথচ তার মন বলছে মায়ার জ্ঞান ফিরলে হয়তো মায়ার আজকে ভুল বুঝবে আর চিরতরে দূরে চলে যাবে। এই মুহূর্তে সে মায়াকে দেখছে, কিন্তু মায়ার পৃথিবী থেকে সে নিজেকে আরও দূরে ঠেলে দিচ্ছে। এই দূরত্ব, এই ভালোবাসা, সব কিছুই এখন এক গভীর সাসপেন্সে ঢাকা। রুহি, হ্যালো আন্টি। রুহির গলা সামান্য কাঁপছে, কিন্তু সে জানে এই মুহূর্তে তাকে স্বাভাবিক থাকতে হবে। অপাশ থেকে গম্ভীর উদ্যোগময় কণ্ঠস্বর ভেসে এলো, হ্যাঁ কে বলছো? রুহি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল, আন্টি, আমি মায়ার ফ্রেন্ড রুহি। সানজিদা মজুমদারের কণ্ঠে উস্কণ্ঠা, হ্যাঁ বলো, মায়া কোথায়? এত রাত হলো, এখন ও বাড়ি ফেরেনি কেন? রুহি একটু থেমে নাটকীয়তা বজায় রেখে বলল, আন্টি, মায়া না আমার সাথেই আছে। আসলে আমার কিছু খুব দরকারি নোটস প্রয়োজন ছিল এবং সামনে এক্সাম, তাই ও আমার বাড়িতে এসেছিল। কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, এখন ওকে একা ছাড়াটা ঠিক হবে না, তাই আমি ওকে আমার বাড়িতে থেকে যেতে বলছি। কাল সকালে আমি ওকে একদম সাবধানে পৌঁছে দিয়ে আসবো আন্টি, আপনি একদম চিন্তা করবেন না। অল্প দ্বিধার পর একটা স্বস্তির নিঃশ্বাস শোনা গেল, হবে। এটুকুই বলে সানজিদা মজুমদার ফোন কেটে দিলেন। তিনি সত্যিই মায়াকে নিয়ে ভীষণ টেনশনে ছিলেন। রুহি যদি এখন ফোন না করত, হয়তো তার ভয় ও আরও কয়েক গুণ বেড়ে যেত। কিন্তু এখন তিনি শান্ত, নিশ্চিত মায়া তার বন্ধুর বাড়িতে নিরাপদে আছে। ফোনটা রেখে রুহি তার ভাই রাজের দিকে হাসিয়ে বিজয়ীর হাসি হাসল। বলে দিলাম, এবার টেনশন করবে না কেউ। রাজ শুধু মাথা নাড়িয়ে বলল, ওকে। রাজ রুহিকে উদ্দেশ্য করে বলল, রুহি, তুই এবার ঘরে যা। রুহি বাধ্য মেয়ের মতো বলল, ওকে ভাইয়া। রাজ নিজের ঘরের দিকে এগিয়ে যেতেই রাদীপ তার দিকে তাকিয়ে সন্দেহের দৃষ্টিতে বলল, ভাইয়া, আপনি ঠিক কি চাইছেন বলবেন? আমি বুঝতে পারছি না। মায়াকে কিডন্যাপ করলেন, আবার ওর বাড়িতে বলেও দিলেন ও রুহির সাথে এই বাড়িতে আছে। ঠিক কি করতে চাইছেন আপনি? রাজ এবার শান্ত, কিন্তু তার চোখে গম্ভীর ভালোবাসার ছায়া। সে ধীরে ধীরে বলল, দেখ রাদীপ,
আমি চাইলে কাউকে কিছু না বলে মায়াকে আমার নিজের কাছে রাখতে পারতাম, কিন্তু এতে মায়া আমাকে অবিশ্বাস করবে, আমাকে ঘৃণা করবে। আর আজ যখন আমি তাকে তুলে নিয়ে এসেছি, তখন তার বাড়ির লোক অবশ্যই টেনশন করবে মায়াকে এখনো বাড়ি না ফেরাতে দেখে। তাই আমি রুহিকে দিয়ে ফোন করে বললাম, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।